নমস্কার, ওয়েলকাম টু কলিকথা। আমি শবরী। মাদার্স ডেতে আজ যে গল্পটা আপনারা শুনবেন তার নাম ১৯,১১৫। গল্পটি লিখেছেন অমর্ত্য, নারেট করেছেন শর্মিষ্ঠা। অভিনয় আছেন জয়া, হিয়া, অমর্ত্য, শবরী এবং প্রদীপ্ত। আজকের এই গল্প যদি আপনাদের মন ছুঁয়ে যায় তবে একটাই অনুরোধ, একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা বিশ্বাস করি দীর্ঘজীবী হোক ছোট গল্প, দীর্ঘজীবী হোক নাটক, কণ্ঠনাট্য, গল্প বলা এবং শিল্পের সব রূপ। তাহলে আর দেরি কেন, চলুন ধীরে ধীরে ঢুকে পড়ি গল্পের ভেতরে। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে ইছামতি নদীর পাশের রাস্তা ধরে একটু এগোলেই চোখে পড়ে শান্তিনীড় বৃদ্ধাশ্রম। পুরনো বাড়ি, সেই ব্রিটিশ আমলের ইট, লাল রং এখন প্রায় উঠে গেছে। দেওয়ালে বটের শিকড় নামিয়েছে তার নিজস্ব নকশা। সামনের উঠোনে একটা বিশাল রাধাচূড়া গাছ, প্রতি বছর ফাল্গুনে আগুন লেগে যায় তার মাথায়। বর্ষায় কদম, শীতে শিশিরের গন্ধ। ভেতরের বারান্দা লম্বা, সেখানে বিকেলের রোদ পড়লে কোনো পুরনো স্মৃতির মতো গায়ে লাগে। ৩টে ঘর মহিলাদের, 2টো পুরুষদের। ভেতরে একটা ছোট্ট বাগান আছে, সেখানে টমেটো, পালং আর নাম না জানা কিছু ফুল গাছ। কে যে লাগিয়েছিল কেউ মনে রাখেনি। শান্তিনীড়ে থাকেন মোট 12 জন, 7 জন মহিলা, 4 জন পুরুষ। কারো স্বামী নেই, কারো স্ত্রী নেই, শুধু আছে সকালের ওষুধের তালিকা, বিকেলের চায়ের অপেক্ষা। আর জানালার ধারে বসে দূরের রাস্তার দিকে তাকিয়ে থাকার অভ্যাস, যে রাস্তা দিয়ে একদিন কেউ আসতো, আর এখন শুধু অপরিচিত মানুষ যায়। কয়েক মাস আগে এখানে এসেছেন সন্ধ্যারানী মিত্র। বয়স ৬৭, ছোটখাটো চেহারা, চোখের নিচে কালো দাগ, ঘুম হয় না বোঝা যায়। প্রথম রাতে রাত ৩টে তাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন পুরুষের ঘরের সুধীরবাবু। জিজ্ঞেস করেননি কিছু, কিছু প্রশ্ন করতে নেই, জানেন তিনি। সন্ধ্যারানীর ছেলের নাম দীপক, মেয়ের নাম রিনি। একসময় দীপক অফিস থেকে ফেরার পথে রোজ মায়ের ঘরে উঁকি মেরে যেত। জিজ্ঞেস করত, মা খেয়েছো? রিনি ফোন করত প্রতি সন্ধ্যায়। হ্যালো মা, শরীর কেমন? একবার জ্বরে পড়েছিলেন সন্ধ্যারানী, ১০২ তাপমাত্রা। রিনি অফিস ছেড়ে ছুটে এসেছিল বিকেলেই। দীপক এসেছিল রাত 11:30টায়। মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সন্ধ্যারানী শুয়ে শুয়ে ভেবেছিলেন, এই হাতের ওজন পৃথিবীর সব কিছুর চেয়ে ভারী। তারপর বউ এলো, জামাই এলো, নতুন সংসার, নতুন পৃথিবী। প্রথমে একটু দূরত্ব, তারপর একটু বেশি দূরত্ব। তারপর একদিন রিনি আর দীপক দুজনে এলো, হাসি মুখে। রিনি বলল, মা, তোমার কথাই ভাবছিলাম। তুমি সারা জীবন আমাদের জন্য এত করলে, তুমি এবার একটু নিজের মতন করে থাকো, নিজের জন্য বাঁচো। দীপকও মাথা নাড়ল। হ্যাঁ মা, শান্তিনীড়ে গেলে তোমার ভালোই লাগবে। সব বয়স্ক মানুষ, আড্ডা হবে, সময় কাটবে। সন্ধ্যারানী সেদিন কিছু বলেননি। মনে মনে ভেবেছিলেন, এই বয়সে আমার সব শখ
সব আহ্লাদ তো তোদের নিয়েই, তোদের ছাড়া আর কি আছে আমার? কিন্তু সে কথা কে শুনবে? মুখে শুধু বললেন, আচ্ছা, দেখা যাক। শান্তিনীরে এসে প্রথম সপ্তাহ কথা বলেননি কারো সাথে। খেতেন কম, ঘুমাতেন না। বাকিরা বুঝতেন, তবু কেউ জোর করেননি। কারণ এই বাড়িতে সবার ভেতরেই কোথাও না কোথাও একই ক্ষত আছে। শুধু কেউ বলে, কেউ বলে না। এই 12 জনের মধ্যে সবচেয়ে সরব ছিলেন বিনোদিনী বন্দ্যোপাধ্যায়। এখানে সবাই তাকে বিনোদিনী দেবী বলে ডাকেন। বয়স 72, গায়ের রং ফর্সা, চুল এখনো কালোর ভেতর সাদা মেশানো। পরতেন সব সময় ভালো শাড়ি, তসরের কিংবা সিল্কের। গলায় সোনার চেন, হাতে সোনার বালা। বিনোদিনী দেবীর ছেলের নাম অম্লান। অম্লান বিদেশে থাকে, লন্ডনে, বড় ইঞ্জিনিয়ার। প্রতি বছর জন্মদিনে ফুল পাঠায়, মাদার্স ডেতে ফুল পাঠায়, দুর্গা পূজায় ফুল পাঠায়, নববর্ষে ফুল পাঠায়। কার্ডে লেখা থাকে, মা, ইউ আর মাই এভরিথিং। এই তথ্য শান্তিনীরের বাকি 11 জন মুখস্থই করে ফেলেছিলেন প্রায়। কারণ বিনোদিনী দেবী প্রায় প্রতিদিনই মনে করিয়ে দিতেন। চায়ের আড্ডায় বলতেন, আমার অম্লান কোনো দিন কিচ্ছু বলে না। ওর মতো ছেলে কজনের হয় বলুন? বলতে বলতে একটু থামতেন। তারপর পাশে বসা কাউকে, এই ধরুন সুলোচনা বৌদিকে, জিজ্ঞেস করতেন, আচ্ছা সুলোচনা, তোমার ছেলে শেষ কবে ফোন করেছিল যেন? মনে নেই তো? না না, তোমার দুঃখ পাওয়ার কিছুই নেই তাতে। ব্যস্ত থাকে আমি জানি। সুলোচনা বৌদি চুপ করে থাকতেন। বিনোদিনী দেবী বলেই যেতেন। একদিন নতুন আসা সন্ধ্যারানীকে দেখে বললেন, আচ্ছা, তোমার ছেলে মেয়ে কেউ আসে না না? আসলে সব ছেলে তো আর আমার অম্লানের মতো হয় না। এটা ভাগ্যের ব্যাপার, বুঝলে? আমার ছেলে প্রতি বছর নিয়ম করে সব কিছুতে আমাকে উইশ করে। সন্ধ্যারানী সেদিন কিছু বলেননি, শুধু উঠে ভেতরে চলে গিয়েছিলেন। মাদার্স ডে আসছে, এই খবর শান্তিনীরে ছড়িয়ে পড়েছিল আগেই। কারণ বিনোদিনী দেবী জানিয়ে রেখেছিলেন, বলেছিলেন, আমার অম্লান এবারও বিশাল কিছু একটা উপহার পাঠাবে আমাকে। কতগুলো গোলাপ আসবে জানো? গতবার 25টা এসেছিল লাল গোলাপ। তোমরা বলে দাও তোমাদের ছেলে মেয়েদের একটু ফুল পাঠাক। মাতৃদিবস বলে কথা, আর মাতৃদিবস বলে একটা যে দিন আছে সেটা ওদেরকে মনে করিয়ে দাও। এই কথাটা লেগেছিল। সুলোচনা বৌদি সত্যি ফোন করেছিলেন মেয়েকে, রাতে চুপি চুপি। মেয়ে বলেছিল, মা, আমরা ওসব মানি না, তুমি তো জানোই। ঠিক আছে, দেখছি। সুলোচনা বৌদি বলেননি আর কিছু। হেমলতা মাসি, যার ছেলে থাকে আসানসোলে, বলেছিলেন ছেলেকে, বাবা, এই শোন না, এবার মাদার্স ডেতে একটা কার্ড পাঠাস, কেমন? ছেলে বলেছিল, মাদার্স ডে? সেখানে আবার কবে তোমায় কার্ড পাঠালাম? ওফ, তোমার যে কি হচ্ছে না আজকাল। তুমি ভালো করে জানো আমি সকাল থেকে সন্ধে অবধি অফিসের কাজ করি, তারপর বাড়িতে এসে একগাদা নিজের কাজ। সময় পাবো কোথা থেকে? জানি না, দেখছি। মালতী দিদি কাউকে কিচ্ছু বলেননি, বললেও কে শুনতো। মে মাসের দ্বিতীয় রবিবার সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল শান্তিনীরে।
বাইরের গেটের দিকে ঘন ঘন তাকাচ্ছিলেন সবাই। মুখে বলছিলেন না, কিন্তু বোঝা গেল সবাই অপেক্ষা করছেন। বিনোদিনী দেবীর সঙ্গে প্রতিযোগিতার কথা নয়, শুধু সেই শিশু সুলভ আনন্দ। কেউ মনে রেখেছে কিনা, কেউ জেনেছে কিনা যে আজকের দিনটা তার। বেলা 10:30টায় প্রথম আসে ডেলিভারি। একটা ছোট্ট কেক, ভ্যানিলা, ওপরে লেখা হ্যাপি মাদার্স ডে মা। হেমলতা মাসির জন্য ছেলে পাঠিয়েছে। হেমলতা মাসি কেকের বাক্সটা হাতে নিয়ে বসে রইলেন কিছুক্ষণ, কিছু বললেন না। চোখের কোণটা একটু ভিজে গেল। 12টার দিকে ফুল এলো সুলোচনা বৌদির জন্য। মেয়ে পাঠিয়েছে গাঁদা ফুলের তোড়া। সুলোচনা বৌদি সেই ফুল বুকে আঁকড়ে ধরলেন, গন্ধটা নিলেন দীর্ঘক্ষণ ধরে, যেন সেই গন্ধে মেয়ের ছোটবেলার কোনো দুপুর আছে। একে একে এলো কারো জন্য চকলেটের প্যাকেট, কারো জন্য একটা ছোট্ট ওড়না, কারো জন্য হাতে লেখা একটা কার্ড, তাতে লেখা মা আমি তোমাকে খুব ভালোবাসি। সন্ধ্যা রানীর দরজায় এলো একটা বড় ডালি, আম, লিচু আর একটা চিঠি। দীপক লিখেছে, মা, তোমাকে আমরা খুব ভালোবাসি। আমরা কিছু অন্যায় করে থাকলে তুমি আমাদের ক্ষমা করো। সন্ধ্যা রানী চিঠিটা পড়লেন একবার, দুবার, তিনবার, তারপর ভাঁজ করে রাখলেন বুকের কাছে। পুরুষদের ঘরের সুধীর বাবুর জন্য এসেছে একটা শাল, সঙ্গে একটা কার্ড। বাবা, আজ তো মাদার্স ডে, কিন্তু বাবাদের দিনটা আর আলাদা করে আসবে কেন? তুমি তো আমার সব। হ্যাপি মাদার্স ডে বাবা। সুধীর বাবু বাইরে বেরিয়ে গেলেন। সবাই বুঝলো কেন। বিনোদিনী দেবী সারা দিন অপেক্ষা করলেন। বাইরে অন্ধকার নামছে। উঠোনের রাধাচূড়া গাছটার নিচে সবাই জড়ো হয়েছেন। সেদিনের পাওয়া উপহারগুলো নিয়ে হাসি কান্নার উৎসব চলছে। সন্ধ্যারানী হেমলতা মাসির কেক কেটেছেন সবাই মিলে। সুলোচনা বৌদি তার গাঁদা ফুল রাধাচূড়ার গোড়ায় দিয়ে দিয়েছেন। বিনোদিনী দেবী একটু দূরে দাঁড়িয়েছিলেন। কেউ সরাসরি কিছু বলেননি, কিন্তু হেমলতা মাসি একবার মুখ ফিরিয়ে বলেছিলেন, ও, অম্লানের ফুল আসেনি বুঝি? হয়তো দেরি হচ্ছে। বিনোদিনী দেবী কিছু বললেন না। রাত 8টা, 9টা, 10টা বাজার মুখে। উঠোনে চাঁদ উঠেছে। ইছামতির দিক থেকে বাতাস আসছে, ঝিঁঝি ডাকছে। রাতের মতো করে সব চুপ হয়ে যাচ্ছে। বিনোদিনী দেবী নিজের ঘরে ফিরে গেলেন। বিছানায় বসলেন। সোনার বালাটা খুলে রাখলেন টেবিলে, সোনার চেনটাও, যেন শরীরের ভার কমিয়ে দিলে মনের ভারটাও কমবে। অম্লান আজ তাকে কিছু পাঠায়নি, ফোনও করেনি। হয়তো ভুলে গেছে, হয়তো ব্যস্ত, হয়তো কতগুলো হয়তো জমে থাকে মানুষের বুকে। সব হয়তো কোনো উত্তর হয় না। রাত 10টা। শান্তিনীড়ের সবাই অনেক দিন বাদে ভীষণ খুশিতে, ভীষণ শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ দূর থেকে একটা মোটর সাইকেলের শব্দ ভেসে এলো। শান্তিনীড়ের সামনে এসে থামল। বিনোদিনী দেবী উঠে বসলেন। আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরোলেন। শান্তিনীড়ের সদর দরজা খুলে বাইরে এসে দেখলেন গেটের কাছে একজন তরুণ দাঁড়িয়ে। ছেলেটি হেসে বলল,
জেঠিমা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আজকে দোকানে একটু ভিড়ও ছিল। সকাল থেকে সমস্ত কাজ সেরে দোকান বন্ধ করে এই বাড়ির পথে আস্তে আস্তে ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ভালো করেছো বাবা। তুমি না এলে কাল পরশুর মধ্যেই আমি তোমার দোকানে চলে যেতাম। আরে জেঠিমা, আপনি ফালতু ফালতু টেনশন কেন নেবেন আমি থাকতে? আচ্ছা, যেটার জন্য এসেছিলাম, এই নিন আপনার বিলটা দেখে নিন তো। একটা শাল, দুটো কেক, চারটে তোড়া, চারটে না পাঁচটা মিষ্টির প্যাকেট, যা যা আপনি বলেছিলেন সব সুন্দর করে সবার জন্য পাঠিয়ে দিয়েছি। খুব ভালো হয়েছে বাবা, সব পেয়েছি আমরা। কি বলে যে তোমায় ধন্যবাদ দেব। কি যে বলেন জেঠিমা, আপনার মতো মানুষ যদি আমাকে থ্যাংক ইউ জানায়, তাহলে তো আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব। আপনার মতো মানুষ আমি না জীবনে দুটো দেখিনি। প্রতিটা অকেশনে আপনি আমার কাছ থেকে নিজের জন্যই উপহার কেনেন, তারপর নিজেই বলেন এই ঠিকানায় পাঠিয়ে দিতে। আর এবারে তো একেবারে দারুণ ব্যাপার করলেন, হ্যাঁ? এত টাকা খরচা করে সবাইকে উপহার পাঠালেন। বিনোদিনী দেবী একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আসলে কি জানো বাবা, আমি কখনোই চাই না আমার ছেলেকে কারো সামনে ছোট করতে। আমার দুঃখটা সবাইকে দেখাতে চাই না। আর ঈশ্বরের কৃপায় টাকা পয়সা কিছুটা হলেও তো আছে আমার। শেষ জীবনে ওই টাকা পয়সা নিয়ে কি করব বলো? চিতায় তো নিয়ে উঠতে পারবো না। তার বদলে যদি কারো মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে কেন নয়, তাই না? আপনি সত্যি নমস্য মানুষ জেঠিমা, আপনার কোনো তুলনা হয় না। আচ্ছা শোনো, তুমি কিন্তু এদের কোনো দিন বলো না এসব কথা। ছেলেটি মাথা নাড়ল, বলল, হ্যাঁ হ্যাঁ জেঠিমা, ওই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, বলছিলাম যে ওই আপনার বিলটা হয়েছে মোট 19,115 টাকা। বিনোদিনী দেবী একটু হাসলেন। সেই হাসিতে অনেক কিছু ছিল। 72 বছরের ভালোবাসা, 41 বছরের মা হওয়া, আর একটা মানুষের সেই অদ্ভুত ক্ষমতা নিজে না পেলেও অন্যকে দেওয়ার। অম্লান আজ ফোন করেনি, ফুলও পাঠায়নি, কোনোদিনই ফোন করে না, আর ফুলও পাঠায় না। হয়তো কাল করবে, হয়তো ভুলেই গেছে, হয়তো লন্ডনের রাতে ঘুমের ভেতর মায়ের মুখ মনে পড়েছে, কিন্তু সকালে উঠে অফিসের তারায় সব মিলিয়ে গেছে। মায়েরা জানেন এটা, মায়েরা ক্ষমা করে দেন এটা। এটাই তাদের অভিশাপ, আর এটাই তাদের শক্তি। বিনোদিনী দেবী আজ নিজের জন্য কাঁদেননি, অন্যদের চোখে জল এনেছেন, কিন্তু আনন্দের। এটাকে এটাকে কি বলে? দয়া না, গর্ব? হুম, এটাকে বলে মাতৃত্ব। যে মাতৃত্ব শুধু গর্ভের সন্তানের মধ্যে আটকে থাকে না, চারিদিকে ছড়িয়ে পড়ে, অপরিচিতের মুখেও ভাত তুলে দেয়। ছেলেটি চলে গেল, মোটরসাইকেলের শব্দ মিলিয়ে গেল ইছামতির বাতাসে। বিনোদিনী দেবী দাঁড়িয়ে রইলেন। শান্তিনীর চুপ হয়ে গেল। ইছামতি বয়ে চলল, ঝিঁঝিরা ডাকল, আর বিনোদিনী দেবীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যেটা কেউ দেখল না, শুধু রাতের বাতাস জানল, আর হয়তো ঈশ্বর। পৃথিবীর
যত মা আছেন, যারা ফুল পেয়েছেন, যারা পাননি, যারা ফোনের অপেক্ষায় বসেছিলেন, যারা নিজের কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফুটিয়েছেন, তাদের সবার জন্য আজকের চাঁদটা একটু বেশি উজ্জ্বল।